নারীদের ব্যাপারে আমাদের এই পলিসি, আমরা নারীদের ব্যাপারে আমাদের কাজ এইভাবে আমরা করব, সেইটাই। তবে এটা বলতে পারেন যে অত্যন্ত একটা শালীনতার দিকে আমরা চলে যাব। আমাদের দেশের সব নারীরা তো অশালীন না, আমি মনে করি না। হ্যাঁ, কিন্তু রাস্তাঘাট বা বিভিন্ন জায়গায় যে অবস্থাটা হয়, যে যাতে একটা শালীনতা, একটা পরিবেশ, ভদ্র পরিবেশ যেটাকে বলি, অন্তত জমাত জোট ক্ষমতা গেলে অন্তত এইটা তো নিশ্চিত করতে পারবে। কিন্তু প্রত্যেক নারীদের যে যে জায়গায় তারা কর্ম অবস্থায় আছেন, তাদের কর্ম থেকে তাদেরকে প্রত্যাহার করে নিয়ে আসা হবে, সবাইকে গৃহবন্দী করে ফেলা হবে। তাহলে এটা করলে গৃহবন্দী করে তো সবার কি বেতন ভাতা ঘরে বসে রাষ্ট্র দিবে? এই ধরনের রাষ্ট্রের কোনো সক্ষমতা আছে কিনা? সুতরাং নারীরা যে যে জায়গায় দেখেন, অনেক জায়গায় আমরা নারী কর্মীরা আছে, সেখানে নারীরা অনেক অবস্থায় তারা দেখা যায় বিভিন্নভাবে তারা নির্গৃহীত হয়। তাদের অবস্থা এইটা তো রাষ্ট্রের লক্ষ্য করা দরকার, যে নারীরা যাতে সম্মানজনকভাবে তাদের কর্মের মধ্যে থাকতে পারে, কোনো অবস্থা যাতে তাদের সাথে কোনো অসৌজন্যমূলক আচরণ না হয়। কারণ এই দেশে নারীদেরকে ভিন্নভাবে দেখার কে আছে? কোনো পুরুষ কি আছে এমন পুরুষ যে কোনো নারীর সন্তান না? সুতরাং নারী বিদ্বেষী হয়ে যাওয়া বা নারীকে ভিন্নভাবে চিন্তা করা, তবে হ্যাঁ বলতে পারেন যে পরিপূর্ণ একটা শরিয়া রাষ্ট্র যদি হয়, তাহলে রাষ্ট্রের সেই পলিসিগুলো আস্তে আস্তে ডেভেলপ করার জন্য জনগণকে আস্থায় নিয়ে আসতে হবে। জনগণ যদি স্বপ্রণোদিতভাবে যদি তারা আস্থায় চলে আসে যে আমরা পূর্ণাঙ্গ ইসলামের উপরে আমরা চলে আসলাম, বা ইসলামের নির্দেশের বাহিরে আমরা চলতে চাই না, সত্যিকার অর্থে ইসলামের নির্দেশটাকে মনে প্রাণে মানার মতো রাষ্ট্র যদি মানুষকে এইভাবে আস্তে আস্তে কৌশলে নিয়ে আসতে পারে, হ্যাঁ, তাহলে তো অসুবিধার কিছু নেই। আমি একজন নারী হিসেবে অবস্থাটা হলো এরকম যে নারীর প্রতি আল্লাহর কি বিধান আছে, তাই না? পুরুষের প্রতি আল্লাহর কি বিধান আছে? তখন আমরা চাবো যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং সেই জায়গার মধ্যে যদি একজন নারী সহযোগিতা করে, একজন বোন যদি সহযোগিতা করে, তখন তো সেইটা করা আমার জন্য সহজ হবে। তখন নারীদের অবস্থানটাকে আমরা এরকমভাবে করব যে শরীয়ত যেটাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু বর্তমান এই সংবিধানের আয়ত্তে আমরা যে নির্বাচন করতেছি, সেই সংবিধানকে হঠাৎ করে যদি কেউ পরিবর্তন করে একটা ইসলামী রাষ্ট্রের দিকে চলে যায়, এটা এখন যাওয়ার সময় আছে হয়েছে কিনা আর যাবে কিনা, এটা জমাত কেন কোনো ইসলামী রাষ্ট্রই কোনো ইসলামী দলই কিন্তু এই ধরনের ঘোষণা দেয় নাই। হ্যাঁ হ্যাঁ, সকল জনগণ যদি মনে করে যে আমরা এটাকে জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে মনে করে, তখন আমরা ইসলামের দিকে যাইতে, ইসলামী শরিয়া রাষ্ট্র পরিচালনা করতে তো আমাদের বাধা থাকার কথা। আমরা মনে করছি জনগণকে আস্থায় নিয়ে আসা, জনগণকে আমরা, জনগণ শব্দ দিয়ে আমি নর নারী সবাইকে বুঝাচ্ছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি 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 স্পষ্ট হয়েছে আমাদের কাশিমি। আমার মনে হয় মোস্তফা কামাল আপনি একটু যোগ করে দেন, আমি আবারও প্রশ্নতে চলে যাব। জি, যোগ করতে চাই এই বিষয়টা। আমি যদি মানবাধিকারটা নিশ্চিত করি, মানবিক মর্যাদার কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান, মানবাধিকার নিশ্চিত করলে নারীর অধিকার আর পুরুষের অধিকার, শিশুর অধিকার, বৃদ্ধের অধিকার আলাদা হয়ে যেত না। যেখানে আমার মানবাধিকারেই কিন্তু একটা বিরাট শূন্যতা, এইগুলো একদিক। দ্বিতীয় দিক, নারীর নেতৃত্ব বা নারীর অংশগ্রহণ বিষয়ে জামাতে ইসলামের কিন্তু কিছু বয়ান ছিল বিভিন্ন সময়ে। অনাস্থার কারণটা ওখানে, নতুন করে নয়। এক সময় তারা বলতো যে নারী নেতৃত্ব হারাম, বলেছে, কিন্তু খুব জোরালো ভাবেই বলেছে। আবার কি করেছে? নারী নেতৃত্বের সাথে জোটও করেছে, আবার আরেক নারী নেতৃত্বের সাথে আন্দোলনও করেছে, সরকারেও গেছে। পরবর্তীতে আবার আরেক নারী নেতৃত্বের বিরুদ্ধে আরেক নারী নেতৃত্বের অধীনস্থ হয়ে আন্দোলনও করেছে। অর্থাৎ বিষয়গুলো কিন্তু সাংঘর্ষিক। তো সাংঘর্ষিক বলছি এই কারণে, মানুষ যথেষ্ট সচেতন। আগেও যে টুকটাক কথা হতো না এগুলো নিয়ে, তা নয়, এখন আর হয়েছে। কারণ এখন আমাদের প্রজন্মের যেই একটা ভিন্নতা এসেছে, বৈশিষ্ট্য যোগ হয়েছে, যে চোখের উপর চোখ রেখে, চোখে চোখ তাকিয়ে কথা বলা কিন্তু আমাদের এই জেনারেশন অভ্যস্ত। আজকে ধরুন না, জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন যে রাষ্ট্র গঠনে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে, কাকে বলেছেন সেটা? গণমাধ্যমকে তো বলেছেনই। 30টি দেশের কূটনীতিকরা সেখানে ছিলেন, ভারত সহ। তো তাদের কাছে তিনি যখন বললেন নারীর অংশগ্রহণ বাড়াতে হবে, তখন তারা উপস্থিত যারা ছিলেন তারা এবং যারা সেটা পর্দায় দেখেছেন তারাও জানেন যে জামাতে ইসলামী মাশাআল্লাহ একজন নারীকেও এবার নমিনেশন দেয়নি। অর্থাৎ সংঘর্ষ তো আপনার নগদে। তো আর বাস্তবতা হচ্ছে নির্বাচন আসলে এই ধরনের কথাবার্তা বলতে হয়। এটা ক্লিয়ার করেছেন কিন্তু জনাব আহমদ আলী কাশিমি বা মোস্তফা কামাল ভাই, যে এবারের বাস্তবতাটা ভিন্ন, যে আপনি মন চাইলেও আর বললেন, প্রসঙ্গক্রমে বলতে হয়। একসময় আওয়ামী লীগ নিয়ে এই ধরনের কথা ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ধর্ম থাকবে না, ইসলাম থাকবে না। বিশেষ করে 96 সালে দেখা গেল যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এমন একটা সেশন করলেন, তিনি তার পোস্টার এবং প্রচার করলেন একটা তসবিহ হাতে
একটা হিজাব মাথায়, তিনি নিশ্চিত করতে চাইলেন যে না, তিনি নিজেও ইসলামের খেদমত করেন। একটা পর্যায়ে দেখা গেল আমাদের কাশিমি ভাই সহ যারা আছেন আলেম ওলামা, তাদের সাথে ওনার একটা মদিনা সনদ হয়েছিল। এগুলো আসলে ছিল অবান্তর। এটা বাংলাদেশ, এখানে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চলবে, এগুলো শুনতে ভালো লাগে বৈঠকের মধ্যে, গরম গরম বৈঠকে চা খেতে খেতে ভালো লাগে। বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের উপযুক্ততাটা কতটুকু। তো এবার যদি জামাত ইসলামী অন্তত কিছু নারী নেতৃত্বকে অন্তত নমিনেশনও দিত, তাতেও কিন্তু এত আলোচনা উঠতো না, আপনিও হয়তো বা সাবজেক্ট এটা এইভাবে করতেন না। তো যখন তারা আবার অন্তত মুখে আবার মানছে যে ভবিষ্যতে করবে, এই ব্যাখ্যা তারা দিয়েছে, ক্ষমতায় গেলে করবে। এবং কাশিমি সাহেব যেটা বলেছেন যে আসলে নেতৃত্ব পাওয়াটাও একটা বিষয়, তারা নিশ্চয়ই নেতৃত্বটা তৈরি হয়নি। কথা যোগ না করলেই নয়। আমি যখন ধরুন আমার চলনে বলনে আচরণে গোলমাল আছে, আমি যখন বেশি বেশি তখন বিনয় দেখাবো, এটার মধ্যে কিন্তু এক ধরনের সন্দেহ জাগে। নারীরা কিন্তু আলাদা দয়া বা ভিক্ষা চাচ্ছে না, সম অধিকার চায় মূলত। তো তারা আপনি 5 ঘন্টা আগে ছেড়ে দিবেন কেন? আমাদের পাবলিক পরীক্ষাগুলো ধরেন, ওখানে নারীরা কিন্তু, অর্থাৎ আমাদের মেয়েরা ভালো রেজাল্ট করছে প্রতিটা বছর। আপনি দেখেন এসএসসি এসএসসি সহ বিভিন্ন পাবলিক এক্সামে মেয়েরা বেশ ভালো করছে, কর্মস্থলে মেয়েরা বেশ ভালো করছে। তো তাদেরকে ভালো করতে দেন, খুব একটা আলাদা করা কিন্তু জরুরি নয়। মানে লৈঙ্গিক বৈষম্য যে জিনিসটা আসলে সেটি নারী পুরুষ আলাদা না করে সমান অধিকারের যে কথা। আহমদ আলী কাশিমি, আমি নির্বাচনের এই বিষয়টি নিয়ে যে বিষয়টি আজকে রেখেছিলাম সে বিষয়ে আলোচনাতে ফিরতে চাই, সেটি হলো যে দোষারোপের রাজনীতি। এবং বারবার জামায়াত ইসলামী জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সাথে দেখা করা হচ্ছে এবং নির্বাচনের পরিবেশ, সামগ্রিক পরিবেশ নিয়ে নানা রকমের অভিযোগ করা হচ্ছে। প্রশাসন কোনো একটি বিশেষ দলের দিকে হেলে পড়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে। এবং সব মিলিয়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে, জোটের পক্ষ থেকে বলা হচ্ছে এটা একটা অ্যারেঞ্জ ইলেকশন হতে যাচ্ছে বা পাতানো নির্বাচন হতে যাচ্ছে, যেটি কখনোই মেনে নেওয়া হবে না। প্রয়োজন বোধে নির্বাচন কমিশন আবার নতুন করে পুনর্গঠন করা হবে, এমনটাও আপনাদের শরিক দল যারা আছে তাদের পক্ষ থেকে আমরা বলতে শুনছি, জামাতের শরিক দল যারা আছে তাদের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে কেন মনে হচ্ছে আহমদ আলী কাশিমি যে এটা একটা পাতানো নির্বাচন হতে যাচ্ছে, একটু যদি বলতেন। দেখেন, এই যে নির্বাচনের সাথে সম্পৃক্ত যারা আছে তারা যে একটি দিকে কিছুটা হেলে পড়ছে, এটা মানে মনোনয়নপত্র দাখিল করার পর বাছাইয়ের সময়ই কিন্তু অনেকটা বোঝা গেছে। আমি আপনাকে বলি, আমি নিজে মনোনয়নপত্র দাখিল করছি ঢাকা 10 থেকে, আমার এটা বৈধ হয়েছে। একই কাগজপত্র দিয়ে আমি কিশোরগঞ্জ 1-এ মনোনয়নপত্র দাখিল করলাম, আমারটা সহ আরও অনেকগুলা দলের মনোনয়নপত্র অবৈধ হয়ে গেছে। তারপরে অবশ্য আমি পরবর্তী সময়ে এটাকে আপিল করে আবার এটা মনোনয়নপত্র আমি ফিরে পেয়েছি। এখন আমি কিশোরগঞ্জ 1-এর থেকে নির্বাচন করতেছি। তো দেখেন, এইটা সহ আরো অনেক জায়গায় দেখা গেছে যে অন্যদের টুকনো অজুহাতে মনোনয়নপত্র বাতিল করে দিছে। যদিও এটা পরবর্তী সময় আপিলে আইসা টিকছে, কিন্তু এতে এই যে আপিলের কষ্ট, আপিল করা, ঢাকায় আসা, আমরা যারা ঢাকায় থাকি আমাদের তো ঢাকায় আসতে হয়, কিন্তু অনেকে তো ঢাকায় থাকে না, তাকে আইসা ঢাকায় আপিল করতে হয়েছে। এই যে দ্বৈত নাগরিকত্বর ব্যাপারটা আমাদের এই ব্যাপারে খুব আলোচনায় আসছে। অনেক জায়গায় দেখা গেছে যে বাতিল করে দিছে, আর অনেক জায়গায় দেখা গেছে অনেকের অ্যাকসেপ্ট করা হয়েছে। তো সঙ্গত কারণে আরো বিভিন্ন কারণে দেখা গেছে, আপনারা দেখছেন যে অনেক কিছু কাজ যার জন্য মনে করেন কারো 2 মাসে হয় না, কারো কাজ 24 ঘন্টায় হয়ে গেছে, তাই না? কারো পরে বৎসরেও অনেকের কাজ হয় না, তাই না? তা অল্প সময়ে হয়ে যায় কারোর জন্য। তো এই যে একটা আমরা যেটা চাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী একটা আন্দোলনের মাধ্যমে বিগত আওয়ামী সরকারের পতন হয়েছে। সুতরাং এই সরকার, বর্তমানে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা তো বৈষম্য বিরোধী আন্দোলনের একটা ফসল। সুতরাং এই ফসলে এখন যখন নির্বাচন সামনে আসছে, তফসিল ঘোষণার পর থেকে কিছু কিছু জায়গায় বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন কারণে এটা মনে করাটা অনেকটা স্বাভাবিক হয়েছে যে মনে হয় যেন প্রশাসন একটা দিকে তারা অনেকটা ঝুঁকে পড়েছে। এইভাবে যদি ঝুঁকে পড়ে নির্বাচনটা হয়, তাহলে তো এইটা পাতানো নির্বাচন অথবা এটা একটা অ্যারেস্ট করা নির্বাচন, এটা বলার কারণ আছে। সুতরাং আমরা মনে করি যে এখনো যে সময় আছে, আপনি দেখেন নির্বাচনের একটা সুন্দর পরিবেশ ছাড়া নির্বাচন কিন্তু সুন্দর হবে না। আমরা এই পর্যন্ত আপনি দেখলেন যে নির্বাচনের বাছাই পর্ব শেষ হয়ে গেছে, কালকে প্রতীক দেওয়া হবে। এই পর্যায়ে দেখা গেছে যে আপনি যে অবৈধ অস্ত্র কাদের হাতে আছে, এইটার পরিপূর্ণভাবে সব অস্ত্র উদ্ধার হয়েছে কিনা আমার তো সন্দেহ আছে। তো বিভিন্ন জায়গায় মানে অনেক ঘটনা এরকম ঘটছে, গুলিবিদ্ধ হয়েছে, হাদি গুলিবিদ্ধ হইল, এবং এটারও কিন্তু এখন দৃশ্যমান কোনো বিচার এবং আসামি কোথায় আছে তাকে শনাক্ত করে সেখান থেকে আনার ব্যবস্থা কোনোটাই কিন্তু হয় নাই।
এখন যেই কারণে 17 বছর পর্যন্ত যে আন্দোলন চলমান ছিল সেই আন্দোলনের একটা চূড়ান্ত রূপ দেখলো 24শে জুলাইয়ের আগস্টে, তাই না, 5ই আগস্ট। এই জন্য আমরা তো আসলে এই বাংলাদেশ চাই না, আমরা চাচ্ছি এরকম বাংলাদেশ। এখন যারা যারা নমিনেশন দাখিল করছে সুন্দর একটা ভোট হবে এবং ভোটার যারা আছে সুন্দরভাবে তারা ভোট কেন্দ্রে যাবে এবং সুন্দরভাবে ভোট দিয়ে তাদের মতামত ব্যক্ত করে তারা ফিরে আসবে, কোনো আতঙ্ক থাকবে না। এই অভিযোগ কিন্তু জামাত ইসলামের বিপক্ষেও বিএনপি করছে যে জামাত ইসলামী আসলে পরিবেশটাকে অস্থির রাখতে চায়, এই ধরনের এক ধরনের অভিযোগ কিন্তু আমরা এইটার দেখছি। জন্যই তো আপনি আজকে করছেন যে দোষারোপের রাজনীতি।